হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019 এর ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমাদের 16টি ক্লাস হয়ে গেছে বিভিন্ন এক্সামে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের উপর। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ যদি থাকে তো পেয়ে যাবে। এখানে টোটাল দেখো 27টা তোমাদের কোশ্চেন্স নিয়ে আমাদের এই সিরিজটা। তো এখানে 17 নাম্বার ক্লাস যেটা চলছে, কারণ দেখো এখানে হয়তো দেখতে পাবে যে ক্লাস নাম্বার 17, কিন্তু এখানে কোশ্চেন্স আমাদের চলছে 18 নাম্বারটা। তার কারণ হচ্ছে এখানে এই যে কোশ্চেন্স রয়েছে 10 নাম্বারের, সেটা বাদ গেছে। ডাব্লিউবিপি ওয়াইল্ড লাইফ সুপারভাইজার এন্ড টেকনিক্যাল গ্রেড যেটা 2টা, কারণ সেটা সম্পূর্ণ ইংরেজিতে ছিল এবং তোমাদের আগ্রহ জানি আমি কতখানি, তো সেই জন্য এটাকে আমি করাইনি। আরো স্ট্যান্ডার্ডও অনেক হাই ছিল, তোমাদের কেপি কনস্টেবলের স্ট্যান্ডার্ডের সাথে কোনো ম্যাচ নেই, সো এটা বাদ গেছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019 এর প্রশ্ন। এছাড়াও এর পরবর্তীতে আরো দেখতে পাচ্ছ 9টি মতো কোশ্চেন্স রয়েছে, সেগুলি নিয়ে তোমাদের আলোচনা হয়ে যাবে। আলোচনা হয়ে যাওয়ার পর রিজনিং ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো সেটা নিয়ে ভাবা তোমাদের কোনো কারণ নেই। দেখো তাহলে আজকের প্রথম প্রশ্ন, যে এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে মানে হেঁটে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন, মানে হেঁটে কতটা গেছিলেন। তো এখানে দেখো, এখানে সব থেকে বেস্ট পরীক্ষার জন্য মেথড হচ্ছে অপশন টেস্ট মেথড। এখানে দেখো ধরে নাও যে পদব্রজে গেছিলেন 12 কিলোমিটার। পদব্রজে যদি 12 কিলোমিটার যান, কত বেগে গেছিলেন তিনি? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে সময় লেগেছিল 3 ঘন্টা। তাহলে বাকি থাকছে হাতে কত? মোট তো 9 ঘন্টা সময় লেগেছিল না, তাহলে বাকি থাকছে 6 ঘন্টা সময়। তাহলে 6, এখানে 9 কিলোমিটার বেগে গেছেন, তাহলে 6 9 54 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো 54 আর 12টা কি 61 কিলোমিটার হচ্ছে, যেটা মোট। দেখো 54 12 এখানে 66 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, অপশন এ কাটা চলে গেল। বি তে দেখে না, যদি বি তে যায় তাহলে 4 কিলোমিটার বেগে একে সময় লেগেছে 6 ঘন্টা, বাকি থাকছে হাতে 3 ঘন্টা। তিন ঘন্টাতে 9 কিলোমিটার বেগে গেছে 27 কিলোমিটার। তাহলে 27 আর 24 যোগ করো, যোগ করলে পাচ্ছ 51, এখানে তো আছে 61, তাহলে এটাও গেল না, হবে না। এরপর নেক্সট হচ্ছে 20, এরকম ভাবে করবে। 20টা দেখো 4 করে সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে 20তে যদি 5 ঘন্টা লেগে হাতে থাকে 4 ঘন্টা, 4কে এখানে তুমি 36 দিয়ে যোগ করে দাও, সরি গুণ 9 দিয়ে গুণ করে দাও, 36 পাবে। তাহলে 36 আর 20 হচ্ছে 56 কিলোমিটার। এইটাও দেখো 61 কিলোমিটার হলো না, তাহলে এটাও গেল কাটা। তাহলে অপশন পড়ে থাকছে ডি, এবং সেটা আনসার হতে বাধ্য। অপশন তবু দেখে চেক করে নাও, তাহলে 4 ঘন্টা সময় লাগবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে 16 কিলোমিটার। বাকি থাকছে 5 ঘন্টা, 5 9 যাবে 45 কিলোমিটার। তাহলে দেখো 45 আর 16 যোগ করো, দেখো 61 মিলে যাবে। এইটুকুই হচ্ছে কাজ, যেটা আমরা করতেই পারি অপশন টেস্ট করে সব থেকে দ্রুত। আর নয়তো মেথডিক্যালি করতে পারো, যেখানে ধরে নিতে হবে আমাকে যে পদব্রজে যেটা বার করতে দিয়েছে সেটাই আমি ধরবো, তাহলে যাদের ডিরেক্ট আমাদের অ্যান্সার আসে যে এক্স কিলোমিটার তিনি হেঁটে গেছিলেন, তাহলে তিনি সাইকেলে গেছেন 61 মাইনাস এক্স কিলোমিটার। এবার এখানে কি হয়েছে, যে এক্স কিলোমিটার গেছিলেন তার সময় লেগেছিল কত? এক্স বাই 4 কিলোমিটার, কারণ 4 কিলোমিটার গতিতে। আর 61 মাইনাস এক্স কিলোমিটার গেছে সাইকেলে, যেটা গেছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে মোট টাইম লেগেছিল বাই 9। তাহলে এই দুটোর সময় যোগ করলেই পাচ্ছি মোট সময় 9 ঘন্টা। এটা আমাদের করতে হবে ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমি পাবো এলসিএম 36, তাহলে এখান থেকে পাচ্ছি 9x প্লাস 4 61 মাইনাস 4x সমান 9, বা এখান থেকে পাচ্ছি 9x থেকে 5x বাদ দিলে 5x, 4x বাদ দিলে 5x প্লাস 244 ইকুয়াল টু 36কে 9 দিয়ে 324, বা 5x ইকুয়াল টু 244টা বাদ চলে যাবে, বাদ থাকবে 80, x ইকুয়াল টু হয়ে যাবে 16 কিলোমিটার। এভাবে তুমি আনসার আনতে পারো, কিন্তু পরীক্ষাতে আমি বলবো এটার জন্য অপশন টেস্ট হচ্ছে বেস্ট মেথড। নেক্সট রয়েছে বড় থেকে ছোট সাজাও। এই ক্ষেত্রে দেখো বড় থেকে ছোট যেটা সাজাতে দিয়েছে সেটা খুব সহজই আছে, 7/11, 16/20, 21/22। তাহলে আমি দেখতে পাচ্ছি হর সব থেকে বড় 22-এর, এবং এদের মধ্যে গ্যাপও সব থেকে কম এইটাতেই, 1-এর গ্যাপ দেখো 22, তাহলে সব থেকে বড় এটাই হবে। এইগুলো আমরা তো জানি। এবার এখানে দেখো একটা রয়েছে 11, যেটাকে আমি চট করে 22 করতে পারবো। চট করে যদি 22 করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করে 22 করে দাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 14/11, তাহলে 14/22। তাহলে দেখো এটা 22-এর থেকে অনেক 21-এর থেকে অনেকটা কম, তাহলে এটা হচ্ছে ছোট। অর্থাৎ 21/22 আর 7/11 মধ্যে আমি বড় ছোটটা পেয়ে গেলাম। এবার এখানে রয়েছে 16/20, এখানে দেখো 20টা 22-এর থেকে খুব একটা কাছে নয়,
মানে খুব একটা দূরে নয়, কিন্তু 16টা দেখো 21 থেকে অনেকটাই কম, অর্থাৎ এর পার্থক্যটা রয়েছে 4-এর। ঠিক আছে, তা সো এইটা আর একটা করতে পারো, 7/11 রয়েছে আর 16/14 20 রয়েছে, এই দুটোকে দেখো, দুটোরই হর আর লবের মধ্যে পার্থক্য 4-এর, এটারও পার্থক্য 4, এটারও পার্থক্য 4, কিন্তু হর যার বড় সেটা হয় বড়, অর্থাৎ এই দুটোর মধ্যে পাচ্ছি বড় এটা, আর এটা হচ্ছে ছোট, আর এখান থেকে আমি পাচ্ছি যে এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট। তাহলে আমি কি বলতে পারছি যে 7/11 হচ্ছে সব থেকে ছোট, আর 21/22 হচ্ছে সব থেকে বড়। এবং তাহলে উল্টো ভাবে আমাকে বড় থেকে ছোট সাজাতে গেলে 21/22, তারপরে চলে আসবে 16/20, তারপরে চলে আসবে 7/11। এটা কোথায় রয়েছে দেখো, এখানে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এটা এক্ষেত্রে সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে এইভাবে তুমি করতে পারবে না, অনেক বড় থাকে বা আরো 3টে থেকে বেশি যদি থাকে তখন এগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করবে, সিম্পল ভাগ করে দেবে, অর্থাৎ 7/11 আছে তো 7কে 11 দিয়ে ভাগ করে দেবে এবং দশমিক পর 2 ঘর পর্যন্ত যাবে। তাহলে দেখো দশমিক দিয়ে শূন্য বসালাম, তাহলে 70 চলে আসবে, 6×11 66, হাতে থাকবে 4, 3×11 33, তাহলে আমি 0.63 পাচ্ছি। তারপর আছে 16/20, এখানে তো 160 হয়ে যাবে, 0.8 চলে আসবে, আমি বুঝতে পেরে যাচ্ছি। তারপর আছে 21/22, এটা দেখো প্রায় 100 এর কাছাকাছি, মানে 0.1 এর কাছাকাছি যাবে বা 95 এরকম আসবে। তাহলে কে সব থেকে বড় হলো, 0.95, 0.8, 0.63, সব থেকে বড় এ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ছোট সব থেকে। ক্লিয়ার, এইভাবে করবে, এটা অনেক সহজ। নেক্সট রয়েছে একটা মান নির্ণয়, 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5, এইভাবে 1 - 1/9 ইন্টু 1 - 1/100 পর্যন্ত। তো এখানে যে কোনো একটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, যেমন ওখানে আমি 1 - 1/3 টাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাচ্ছ 3 - 1/3 বা 2/3 আসছে। ঠিক অনুরূপ ভাবে 1 - 1/4 কে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আসছে 4 - 1/4 বা 3/4। দেখতে পাচ্ছ কিরকম, 2/3, 3/4 এরকম আসছে। তাহলে এখান থেকে প্রথম থেকে আসবে 2/3 গুণ 3/4, তারপর আসবে 4/5 ইন্টু 5/6, এরকম আসতে থাকবে। এবং এইভাবে থাকতে থাকতে এখানে চলে আসবে 98/99 ইন্টু 99/100। অর্থাৎ নিচেতে যেটা আছে সেটাই আছে, ওপরে তার থেকে এক কম আসছে, অর্থাৎ 5-এর উপরে 4 আসবে, 99-এর উপরে 98 আসবে, 100-এর উপরে 99 আসবে। এবং যদি দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে, এই 3 কাটা যাবে, এই 4 কাটা যাবে, এই 5 কাটা যাবে, এরকম ভাবে 6 সব কাটতে কাটতে 98 কাটা যাবে, 99 কাটা যাবে। পড়ে থাকবে এই প্রথমের লব আর শেষের হর, মানে পড়ে থাকবে 2/100, যেটা হচ্ছে 1/50, যেটা হচ্ছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। নেক্সট, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, তবে ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? একটা জিনিস এখানে দেখার, যেটা হচ্ছে এখানে কত শতাংশ ক্ষতি হবে বলেনি, কত টাকা ক্ষতি হবে বলেছে। তাহলে কিন্তু কি করব, আমি ক্রয় মূল্যটাই বার করে নেবো। দেখো সেটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদি এখানে কত শতাংশ ক্ষতি বলতো তাহলে সেটা আলাদা রকম করা যেত, কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেহেতু 616 টাকায় বিক্রি করলে 12% লাভ, 12% লাভ বলতে 100 টাকা জিনিসটা 112 টাকায় বেচা, মানে 112%, সেটা হচ্ছে 616 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য বার করবো, যেটা হচ্ছে 100%, সেটা হবে কম, মানে 100/112 গণিত 616, 28 দিয়ে কেটে যাবে, 28×4 112, 28, এটা তো কাটবে 22 দিয়ে 2, ঠিক আছে, 4 দিয়ে এটা কেটে যাবে, 4 25, 25/22 হচ্ছে 550 টাকা। তাহলে আমি বুঝতে পারছি যে আমাদের ক্রয় মূল্য হলো 550 টাকা, বিক্রি করেছে 462 টাকায়, তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে, 550 থেকে 462 বাদ দিয়ে দাও, 8, এখান থেকে থাকছে 7 আর 8, তাহলে 88 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। যদি এখানে কত টাকা ক্ষতির বদলে কত শতাংশ ক্ষতি হবে বলতো, তাহলে আমি কি করতাম, তাহলে অঙ্কটা আরো ছোট হয়ে যেত। তাহলে এখানে বার করে নিতাম এটুকুই, যে 616 টাকা সমান হচ্ছে 112%, তাহলে 462 টাকা সমান কত শতাংশ, এটা বার করলে আমি পেয়ে যেতাম। যেখান থেকে পেতাম 462/616 ইন্টু 100, সরি 112, এটাও তাই, 28 দিয়ে কাটবে 4, এখানে থাকবে 22, 22 দিয়ে এটা কাটবে 22, 2, 1, 4, 21, 84%। তাহলে এটা যদি 84% হয়, ক্রয় মূল্য সবসময় কত হয়, 100%, তাহলে 100 থেকে 84 বাদ দিয়ে দিলেই পেয়ে যাবে 16% ক্ষতি। সো অপশন নাম্বার তখন ওই রকম অ্যান্সার চলে আসতো। ঠিক, তো এই ক্ষেত্রে আমাকে যেহেতু টাকায় বার করতে বলেছে, তাহলে আমি বার করে নেবো যে 88 টাকা। এইভাবে যাবো, এই দিকে গেলে, অর্থাৎ এই দিকে যদি তুমি যাও, তাহলে টাকা বার করতে গেলে আবার 16% সমান কত সেটা বার করতে হবে।
সেই ক্ষেত্রে 100% টাকাটা বার করে নেবে, সেটা থেকে বিয়োগ করে দিলে আমি আমাদের অ্যান্সার চলে আসবে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। পরবর্তী রয়েছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? এই অঙ্কটাও তাই পরীক্ষায় অনেকবার এসেছে এবং অনেকে ভুলও করে আসো। এটাকে এই লাটাই ঘুড়ির দাম হিসাব টিসাব ভুলে যাও, এইসব মাথা থেকে বার করে দেবে। সিম্পল সেই আমি একটা দেখো শর্ত তোমাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে এখানে কি হচ্ছে, লাটাই যোগ ঘুড়ি, এদের দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা, মানে 1.10 টাকা। আর লাটাই এর দাম বলছে ঘুড়ির থেকে 1 টাকা বেশি, মানে লাটাই থেকে যদি আমি ঘুড়িটাকে বাদ দিয়ে দিই তাহলে বলছে 1 টাকা। তাহলে দেখো এক্ষেত্রে ঘুড়িটা যদি আমি যোগ, কার দাম চেয়েছে, ঘুড়ির দাম চেয়েছে, তাহলে আমি কি করব, বিয়োগ করতে হবে না? বা এরকম নয়, দেখো লাটাইয়ের দাম বেশি ঘুড়ির দাম কম, এটা তো আমি বুঝে গেলাম। তাহলে বেশিটা বার করতে গেলে কি করতে হয়, যোগফল যোগ যোগ বিয়োগফল বাই 2, মানে যদি আমাকে লাটাইয়ের দাম চাইতো তাহলে লাটাই হতো 1 টাকা 10 পয়সা প্লাস 1 টাকা/2, মানে 2 টাকা 10 পয়সা/2 সমান 1 টাকা 5 পয়সা বা 1.05 টাকা। আর ঘুড়ি এখান থেকে তুমি দেখো ঘুড়িটা 1 টাকা বাদ দিয়ে দিলেই ঘুড়ির দাম পেয়ে যাবে। কিন্তু তবুও আমি যদি এখান থেকে সরাসরি ঘুড়িটা বার করি, পরীক্ষাতে তো আমি লাটাই বার করবো না, যেটা বার করতে দিয়েছে সেটাই বার করবো। ঘুড়ি সেটা হবে কি 1 টাকা 10 পয়সা, তা থেকে বিয়োগটা বাদ দেবে, অর্থাৎ 1 টাকা/2, মানে হচ্ছে 0.10, মানে বা 10 পয়সা/2 বা 0.5 টাকা, বা এটাকে যদি পয়সায় কনভার্ট করি 5 পয়সা। ঠিক অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি চাইলে এই টাকাটাকে পয়সাতেও রাখতে পারো, তাহলে সরাসরি আনসার চলে আসবে যে 110 পয়সা, এটা হচ্ছে 100 পয়সা। ঠিক, তাহলে 10 পয়সা আসবে, বিয়োগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে ঘুড়ির দাম পেয়ে যাবে 5 পয়সা। মুখে মুখেই হয়ে যাবে, পরীক্ষাতে করতেও হবে না অঙ্কগুলো। নেক্সট রয়েছে যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে গসাগু ও লসাগু এর অনুপাত কত? জাস্ট একটু পাল্টে দিয়েছে, যেটাকে আমাকে গসাগু আর লসাগু এর অনুপাত বার করতে বলেছে, কিন্তু এটা আহামরি কোনো ব্যাপার নয়। লসাগু যদি আমি জানতে পারি, গসাগু দেওয়াই আছে, তাহলে আমি করতে পারবো। তাহলে আমাকে আগে লসাগু বার করতে হবে। তাহলে লসাগু সমান কি, লসাগু সমান আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল 2160 বাই গসাগু, মানে হচ্ছে 6, ভাগ করলে 6 36 216, মানে 360। তাহলে লসাগু পেয়ে যাচ্ছে আমি 360, গসাগু আমাদের 6 প্রোভাইডেড বা দেওয়াই রয়েছে। তাহলে গসাগু ইস টু লসাগু, গসাগু ইস টু লসাগু সমান 6:360, সমান এটাকে দেখো 6 দিয়ে 6 একে 6, 6 6 36, 1:60। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? অনেকবার করেছো, সরল সুদের কথা বলেছে, কোনো টাকা দ্বিগুণ হওয়ার অর্থ তার মোট সুদের পরিমাণ 100%। কিরকম ভাবে, তাহলে যদি তোমার টাকা 100 টাকা হয়, দ্বিগুণ হয়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে 200 টাকা, তাই তো? মানে বাড়লো কত টাকা, 200 টাকা থেকে 100 টাকা বাদ, মানে হচ্ছে 100 টাকা। তাহলে সেই 100 টাকাটা তো সুদ পেলে না? তাহলে দেখো যত টাকা তোমার আসল ছিল তত টাকায় তুমি সুদ পেলে। তার মানে যদি সুদ 100% হয়, তাহলে আসল যদি 100% হয়, তাহলে সুদ হয় 100%। ঠিক, তাহলে 100% সুদ হচ্ছে তোমাদের 18.75% হারে। তাহলে বছর কত লাগবে, সেটা দিয়ে সিম্পল ভাগ, 18.75 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে যেটা পাবে 4.333 এরকম মান আসবে, সরি 5.333 সামথিং মান আসবে। এবার এটাকে যদি আমি পূর্ণতে লিখি, তাহলে 5×1=3 পাবো, 5×1=3 বছর, এবং এইভাবেই তোমাকে রাখতে হবে, কারণ এখানে মাসে বছরে মান আছে। তাহলে 5×1=3 বছর বলতে 1/3 বছরটাকে আমি মাস করে নেবো, তাহলে 1/3 × 12, এগুলো করার দরকার হয় না যদিও, মানে হচ্ছে 4 মাস। মুখে মুখে তোমরা জানো সবাই, তবুও বলে দেওয়া। তাহলে আমি পাচ্ছি 5 বছর 4 মাস। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 1728 সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রথম কথা, তুমি যদি
বর্গ সংখ্যা মনে রাখো, তাহলে খুব সহজ। বা আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে রাখতে, এবার কে কারোর প্রত্যেকের ক্যাপাসিটি তো সমান নয়, তো কেউ কেউ মনে রাখো, কেউ কেউ পারো না। তো যারা পারো তাদের জন্য খুব সহজ, কারণ আমরা জানি যে 42 a² মানে হচ্ছে 1764, তার কাছাকাছি না 1728টা। তো এই কাছাকাছিটাই আমি খুঁজে বার করবো। তাই 1764 থেকে সিম্পল 1728টা বাদ দিয়ে দেবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে, যেটা হচ্ছে 8 আর 14 6 আর 36, 36 হবে অ্যান্সার। কিন্তু যাদের মুখস্থ নেই তারা কি করবে, তারা 1728কে বর্গমূল করবে। বর্গমূল কি করে করতে হয় জানো? ভাগ প্রক্রিয়ায় শেষ থেকে তার দুই ঘর করে বাদ দিতে আসতে হয়, এবং শেষে যত ঘর পড়ে থাকে, যেমন দেখেন 2 ঘরই পড়ে রয়েছে, তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যায় যেতে হয়, তার 4 4 16 পর্যন্ত আমি যেতে পারবো। নামবে 1, নামবে 2, এখানে ভাগের মতো 2 করে নামবে, ভাগে যেমন একটা নামে, তার 4-এর ডবল এখানে 8 আসবে, এবং 8-এর পাশে যা বসাবো তাই দিয়ে আমাকে গুণ করতে হবে। দেখো 2 বসালে তো পেরিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাকে 1ই বসাতে হবে, তাহলে 1 দিয়ে যাবে 81। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 7, আর এখান থেকে 8 আর কয় 12 4 47। এটা যা হচ্ছে আসছে আমার এখানে, দেখো যেটা এলো, এই যে 41 সংখ্যাটা পেলে এর পরবর্তী সংখ্যাতে যেতে হবে, মানে 42। যোগ করার কথা বলেছে না, যদি বিয়োগ করার কথা বলতো তাহলে সিম্পল ভাগশেষ যেটা এসছে সেটা বিয়োগ করে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে যোগ করার কথা বলেছে, সো যেটাকে আমার বর্গমূলের কাছাকাছি এসছিল তার পরবর্তী 42-এ যেতে হবে, অর্থাৎ এবার 42-এর বর্গ আমাকে বার করতে হবে, মানে 42 গুণিত 42 করতে হবে, যেখান থেকে 1764 আমি পাবো। বা একটা কাজ করবে, এখানে দেখো 81-তে এসছিল 47, তাই না? তাহলে 81 জায়গায় এখানে 2 বসাবে, তাহলে 82 দুগুণে কত হয়, 82 দুগুণে হয় 164, এখানে আছে কত 128, তাহলে 128 যদি না থাকে 164 থাকতো তাহলে মিলে যেত, তাহলে বিয়োগ করে দেবে, তাহলে দেখো তোমার 36 আনসার চলে আসবে। এভাবেও করতে পারো, আর নয়তো এখানে 1764 করবে, তারপরে 1728 থেকে বাদ দেবে, তাহলে তুমি 36 আনসার আসবে। যে 3 ধরনের বললাম, যেভাবে খুশি তুমি করতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে। নেক্সট রয়েছে, যদি এর 90% সমান বি এর 30% হয় এবং বি সমান এর 2x% হয়, তবে এক্স সমান কত? এখানে কি বলেছে, বি সমান এর 2x%, তাহলে আমি বি সমানটাই বার করে নিই, বিটাকে এইদিকে লিখি, তাহলে বি এর 30% সমান এ এর 90%, আমি ইন্টু লিখে দিলাম ইনটু। এবার দেখো একে 100% করবো আমি, বি এর 100%, মানে বি সমান বোঝাচ্ছে, মানে বি এর 100% বোঝাচ্ছে এখানে। তা বি কে যদি 100% করতে হয়, তাহলে একে দেখো আমি 10/3 দিয়ে গুণ করতে পারি, তাহলে এইদিকে যদি 10/3 দিয়ে গুণ করি তাহলে 100 চলে আসবে এখানে, তাহলে এইদিকেও আমাকে 10/3 দিয়েই গুণ করতে হবে, তবে আমার সমান থাকবে, ইকুয়াল থাকবে, দুদিকে একই সংখ্যা দিয়ে গুণ। তাহলে এইদিকে হয়ে যাবে বি এর 100% বা বি সমান, এইদিকে কত হবে 300%, এ এর 300%। তাহলে বি এর 100% বলছে, এ এর 300%, এখানে বলেছে এ 2x%, তাহলে আমি বলতে পারছি যে 2x% সমান হচ্ছে 300%, বা x%, বা x সমান হচ্ছে 150%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক। নেক্সট, 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? এখানে 16 বিসর্গ বসে গেছে বা অনুপাত বসে গেছে বলতে পারো, সেটা অনুপাত নয়, 16 দশমিক হবে, এটা 16.50 এটা হবে। তো 16 টাকা 50 পয়সা হবে, অর্থাৎ এটাকে সিম্পল আমরা এলিমিনেশন করে দেবো। প্রথম প্রকার চা হচ্ছে 15 টাকা কেজি, দ্বিতীয় প্রকার চা হচ্ছে 20 টাকা কেজি, আমাকে মিশ্রিত চা করতে হবে 16 টাকা 50 পয়সা। এলিগেশন করে দাও, 15 থেকে 16.5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1.5, আর 20 আর 16.5-এর মধ্যে 3.5, দুটোরই একটা পদ দশমিক আছে, তুলে দাও, মানে 35:15, বা 5 দিয়ে কেটে গেলে 5 7 35, 5 3 15, তাহলে আমাকে 2 প্রকার চা 7:3 রেশিওতে মেশাতে হবে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা ও 8 কিলোমিটার প্রতি ঘন্টা, স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? অনেক সময় তোমরা শুনে থাকবে যে নৌকার অঙ্ক নাকি খুব কঠিন কঠিন লাগে, নল চৌবাচ্চার অঙ্ক খুব কঠিন কঠিন লাগে, এই লাগে ওই লাগে তাই লাগে, বিভিন্ন কিছু। কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমাদের একটা সিম্পল মেথড বা একটাই কনসেপ্ট, সেটা তুমি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারো। ঠিক যেমন দেখো, সেই ক্ষেত্রে আমি দেখালাম যে ওখানে তুমি ওই লাটাই আর ঘুড়িটাতে যে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফলের যে সূত্র বা সম্পর্কটা ছিল, সেটা যদি আমি জানি তাহলে কিভাবে এটা সহজেই করতে পারবো। ঠিক এরকম ভাবে এটাতেও আমি করতে পারবো। স্রোতের অনুকূলে গতিবেগ বলতে কি বোঝায়?
স্রোতের অনুকূলে গতিবেগ বলতে বোঝায় যে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ, যেটা বলে দিয়েছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে বলতে কি বোঝায় যে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, সেটা বলে দিয়েছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানেও তো তাই পেলাম না যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে বি বার করতে হবে আমাকে। বি অবশ্যই বড় হবে, নৌকার গতিবেগ অবশ্যই স্রোতের থেকে বেশি হবে। তাহলে বি ইকুয়াল টু হবে তোমার যোগফল, অর্থাৎ যোগফল যোগ বিয়োগফল বাই 2, মানে হচ্ছে 20/2 সমান হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই 24 কিলোমিটার যেতে সময় কত লাগবে? 24/10 মানে 2.4 ঘন্টা। সিম্পল হয়ে গেল। আমাকে কোনো সূত্র জানতে হলো না, কোনো মেথড জানতে হলো না, এই তাই সেই অনেক কিছু আছে, কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি করতে পারবো। পরবর্তী রয়েছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো এটা একটু ক্লিয়ার করে নাও, বৃহত্তম সংখ্যাটি কত বলেছে, কিন্তু এখানে সংখ্যা দুটি বলেছে, সংখ্যাগুলি হচ্ছে পরপর। একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিই, যেমন 1 2 3 4 5 6 7, 7টা পরপর সংখ্যা, এদের গড় কত হবে বলো? যোগ করে ভাগ করবো, তাই না আমরা? কিন্তু যদি পরপর সংখ্যা হয় এবং সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে আমরা এদের, যেমন সে আমরা মিডিয়ান বার করতাম না, একটা পরিসংখ্যানকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে তার মাঝখানে একটা, এখানেও আমরা তাই করব। এখানে দেখো এইদিকে 3টে, এইদিকে 3টে, মাঝখানে, অর্থাৎ 4ই হবে এই সংখ্যাগুলির এভারেজ যদি পরপর হয় আর বিজোড় হয়, সুবিধা। ঠিক তাহলে এখানেও তাই বলেছে, 7টি সংখ্যার গড় 20, মানে এই যে পরপর 7টি সংখ্যা আছে তাদের মধ্যে তো গ্যাপ এক এক করে, অর্থাৎ এখানে যেমন 1 2 3 4 5 6 7 পরপর, ঠিক ওটাও পরপর। অর্থাৎ যদি ওটা ধরো 30 হয় তো 30 31 32 33 34 35 36 এরকম হবে। তো সেই ক্ষেত্রে চতুর্থ নাম্বার বা ফোর্থ নাম্বারটাই হচ্ছে 20। তাহলে এই ফোর্থ নাম্বার যদি 20 হয়, তাহলে আমাকে কি বলেছে? বৃহত্তমটা বার করতে বলেছে। তাহলে বৃহত্তমটা কত হবে? তার থেকে কত বেশি? দেখো 3 বেশি না, ক্ষুদ্রতমটা 3 কম। তাহলে এখানে চতুর্থটা যদি 20 হয়, তাহলে বৃহত্তমটা হবে 7th নাম্বারটা। বৃহত্তম তো 7 নাম্বার সংখ্যাটা না, তো 7 নাম্বার সংখ্যাটা কত হবে? এর সাথে 3 যোগ, মানে হয়ে যাবে 23। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ সংখ্যাগুলি অ্যাকচুয়ালি হচ্ছে 18 19 সরি 17 18 19 20 21 22 23। এদের এভারেজ হচ্ছে 20, যেটা পরপর 7টা সংখ্যা যাদের গড় হচ্ছে 20, এবং আমাকে বৃহত্তম সংখ্যাটা বার করতে বলেছিল। ক্লিয়ার? অপশন আরো অন্যান্য সংখ্যাগুলো আমি বার করতে পারবো। বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট রয়েছে, কোন সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? সিম্পল অঙ্ক, এটা তো আর কিছু নেই বলার, যে 35% হচ্ছে 91 বা 35% ইকুয়াল টু 91, তাহলে নাম্বারটি হচ্ছে 100% ইকুয়াল টু কত হবে? বড় হবে, 100/35 ইন্টু 91 হবে, 7 দিয়ে 5, 7 দিয়ে 13, 5 দিয়ে 20, 20 13 260, তাহলে সংখ্যাটি হবে 260। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? অর্থাৎ একটা ট্রেন 137 মিটার আর একটা ট্রেন 163 মিটার একে অপরের দিকে আসছে। যদি একে অপরের দিকে আসে, তাদের আপেক্ষিক বেগ কাজ করে, এবং সেই আপেক্ষিক বেগ কত হবে বা রিলেটিভ ভেলোসিটি কত হবে? দুটির যোগফল হবে, অর্থাৎ 42 যোগ 48 মানে হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা তাদের আপেক্ষিক বেগ হবে। আমার এখানে অ্যান্সার আছে সেকেন্ডে, আর এখানে করতে হবে মিটার, তাহলে আমাকে মিটার প্রতি সেকেন্ড কনভার্ট করে নিতে হবে, তার জন্য 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। সমান এখানে 18কে 5 দিয়ে কেটে যাবে, মানে হচ্ছে পেয়ে যাচ্ছি 25 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি। এবার আমাকে মোট অতিক্রম কত করতে হবে? দেখো এখানে যদি এটা 137 হয় আর এটা 163 হয়, তাহলে মোট যে পথ দুটির দৈর্ঘ্য সেটাই আমাকে অতিক্রম করতে হবে। অ্যাকচুয়ালি 137টাকে এখানে চলে এলেই হয়ে যাবে, তবে তো অতিক্রম হয়ে যাবে না। এবং সেই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বা টোটাল ট্রাভেল ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স কত হবে? সেটা হচ্ছে 137 প্লাস 163 যোগ করলে হচ্ছে 300 মিটার। তাহলে 25 মিটার প্রতি সেকেন্ডে 300 মিটার যেতে সময় কত লাগবে সেটা হচ্ছে আমাদের বার করতে হবে, বা 300/25 মানে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে তারা একে অপরকে
অতিক্রম করে নেবে পরস্পরকে। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল? তাহলে এই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্সটাকে আমাকে অ্যাজিউম করতে হয়। এই ক্ষেত্রে আমাকে টোটাল ডিস্টেন্সকে অ্যাজিউম করতে হবে। টোটাল ডিস্টেন্সকে আমি কিভাবে অ্যাজিউম করব? তাদের যে গতিবেগ আছে তাদের গতিবেগের লসাগু করে নিয়ে। 20 কিলোমিটার প্রথমে গেছিল এবং এসেছিল 30 কিলোমিটারে, তার 20 আর 30 এর লসাগু হচ্ছে 60, তার টোটাল ডিস্টেন্স ধরে নিলাম 60 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার বেগে এ থেকে বিতে যেতে সময় কত লাগছিল? 60 কিলোমিটার গেছে 20 কিলোমিটার বেগে, সময় লেগেছিল 3 ঘন্টা। ঠিক অনুরূপে বি থেকে এ তে আসতে এসেছিল তো 60 কিলোমিটারই, কিন্তু এসেছিল 30 কিলোমিটার বেগে, তাই সময় লেগেছিল 2 ঘন্টা। তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব 60 গেছে, ফিরে এসেছে 60, মানে টোটাল এটা। আর মোট সময় গেছে 3 ঘন্টায়, এসেছে 2 ঘন্টায়, তাহলে মোট হচ্ছে 120/5 বা 24 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা একটা মেথড। আরো অনেক মেথডের কথা তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে 20 আর 30 রয়েছে না, এদের রেশিও করে নেবে, অর্থাৎ 2:3 পেয়ে যাবে। 2:3 পেয়ে যাবে। এবার 30 কিলোমিটার আর 20 কিলোমিটারের মাঝখানে গ্যাপ কত আছে? 10। সেই 10কে 2:3 তে ভাঙবে, তাহলে কত পাবে? 4 আর 6। ঠিক, এবার ছোটটার সাথে 4 যোগ করে দেবে বা বড়টা থেকে 6 বিয়োগ করে দেবে, অ্যান্সার চলে আসবে। যেমন 20 সাথে 4 যোগ বা 30 থেকে 6 বিয়োগ, এভাবেও করতে পারো। এটা বুঝতে পারো না অনেকে, সেজন্য বলিনি, এর আগেও বলেছি যদিও। নেক্সট, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ওকে, তো এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা। তো আয়তক্ষেত্রের একটা বাহু মানে যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য, কর্ণ বলে দিয়েছে 2, দ্বিগুণ। তাহলে এইটা কত হবে? এটা দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী হবে √2² - 1² সমান √4 - 1 বা √3, তাহলে এইটা হবে √3। এবার কর্ণটা বলে দিয়েছে 10, এইটা বলে দিয়েছে 10, তাহলে কত গুণ? 5 গুণ। তাহলে একেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 5। এটা কত? এটা হয়ে যাচ্ছে 5√3। বোঝা গেল? 5√3। তাহলে আমাকে ক্ষেত্রফল পেয়েছে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5√3 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে 5 × 5√3 দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেটা হচ্ছে 5 × 5 = 25√3 বর্গ সেমি। এখানে 25√3, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো তিনটি সংখ্যার অনুপাত যদি 1:2:3 হয়, তার মানে সব থেকে বড় এখানে কোনটা? দেখো এইটা। তাহলে গসাগু যদি 12 হয়, তাহলে কি করব? গসাগুকে ওই বৃহত্তম অনুপাত যেটা রয়েছে 3, সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 × 3 = 36, সেটা হচ্ছে বড় সংখ্যা, অপশন এ তে। যদি ছোট সংখ্যা চাইতো, এখানে ছোট যেটা রয়েছে 1, সেই 12কে 1 দিয়ে গুণ করে দিতাম, তাহলে পেতে 12। এটা হচ্ছে ছোট সংখ্যা, আমাকে বড় চেয়েছে, তাহলে হচ্ছে 36 হচ্ছে বড় আনসার। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? অর্থাৎ বলেছে এ পায় বি এর 2/3, মানে এ সমান হচ্ছে 2b/3, আর বি পাচ্ছে সি এর 1/4, মানে c/4। এটা তাহলে এখান থেকে আমি দেখো এটা লিখতে পারি তো, a/b সমান 2/3, আর এখান থেকে এটাও লিখতে পারি b/c সমান 1/4। তাহলে a/b জানি, b/c জানি, তাহলে আমি a:b:c করবো এবার। a:b হচ্ছে 2:3, b:c হচ্ছে 1:4। তাহলে এই যে ফাঁকা অংশতে পার্শ্ববর্তী নাম্বার বসিয়ে দেবো, 3, এখানে 1, এবার গুণ করে দেবো, তাহলে 2 একে 2, 3 একে 3, 3 4 12। তাহলে a:b:c হচ্ছে 2:3:12। তাহলে বি এর আনুপাতিক ভাগাহার কত? বি এর আনুপাতিক ভাগাহার হচ্ছে 3/3 আর 2 5 আর 12 17। মোট সংখ্যা আছে কত? 680, গুণ করে দাও, চলে আসবে আনসার। 17 4 68, মানে 40, 3 40 120, তাহলে বি পাবে 120 টাকা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4 সরি 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে বর্তমানে বয়স হচ্ছে তাদের 3:4, আর 5 বছর আগে ছিল তাদের 5:7। এখানে দেখো পার্থক্য কত, এখানে পার্থক্য রয়েছে 2-এর, এখানে পার্থক্য রয়েছে 3-এর, সমান নয়। কিন্তু সমান গ্যাপ তো আছে না তাদের মধ্যে, টাইম 5 বছরের, দুজনেরই 5 বছরের গ্যাপ। তার মানে এই গ্যাপটাকে আমাকে ইকুয়াল করতে হবে। দেখবো আমি কি করে কোনটাকে গুণ করে বা ভাগ করে ইকুয়াল করা যায় কিনা। যেমন দেখো আমি যদি প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি 6:8, আর এখানে পাচ্ছি 5:7। দেখো এবার দুটোর মধ্যে গ্যাপ 1 এলো না, সমান গ্যাপ হলেও, সমান গ্যাপ যদি হয়ে যায় তাহলে সেই অনুপাতটাকে রেখে দেবে। অনেক সময় অঙ্কতে দেয়ই এরকম করে যাতে সমান গ্যাপ তুমি পেয়েই যাও, আর নয়তো এরকম ভাবে একটু গুণ ভাগ করে করে নিতে হবে তোমাকে। পেয়ে গেলাম। তাহলে এখানে যদি গ্যাপ একই হয়, সেই গ্যাপটা কত বলেছে, 5-এর, মানে 1 রিপ্রেজেন্ট করছে 5-কে। তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত, এখানে আছে 4, তাহলে 4 কত হবে, সরি এখানে 4 বলছি, এখানে 4 নয়, এখানে কত আছে 8, কারণ আমি 2 দিয়ে গুণ করে পেয়েছি না 8। তাহলে 8 সমান কত হবে, 5 গুণিত 8 সমান 40 বছর। এটা হচ্ছে শর্টেস্ট মেথড। আর চাইলে তুমি যেভাবে আমরা করি 3A 4A ধরে বা অন্য কিছু ধরে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর, ওয়াই এর বর্তমান বয়স হবে 40 বছর। নেক্সট রয়েছে √2n = 64। তাহলে n এর ভ্যালু কত। এখানে আন্ডার রুটটাকে তুলে আমি 2n/2 করতে পারি, সেটা সমান 64 লিখতে পারি, এবং 64 কে আমি 2⁶ লিখতে পারি। ঠিক, তাহলে এখানে 2 বেস সমান হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি n/2 = 6 বা n = 2 6 12। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এইভাবে করতে পারো, বা এখান থেকে 2n সমান 64 রয়েছে, 2n সমান 64 এর স্কোয়ার করতে পারো, বা 2n = এখান থেকে 2a6 এর স্কোয়ার করতে পারো, 2n সমান 212 করতে পারো, নিয়ে n = 12 করতে পারো। এভাবে করতে পারো, যেটা তোমাদের মন। কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর মান কত। আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো এখানে তিনটে কোণের মান দিয়ে দিয়েছে, যোগফল 180 করে দেবো, অর্থাৎ 3x + 2x - 7 + 4x - 11 সমান 180। ডিগ্রিগুলো আর লিখলাম না, কারণ অত ম্যাটার করে না। 3 2 আর যোগ হয়ে যাবে, দেখো সবগুলোই, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তোমার কাছে ভাবা চিন্তা নেই, তাই তোমার সাইন চেঞ্জের ব্যাপার নেই। তো এখানে যোগ করে দেবো 3x 2x 4x, যোগ করলে হচ্ছে 9x, আর -7 - 11 হচ্ছে -18 সমান 180, বা 9x = y80 রে দিয়ে গেছে যোগ হয়ে যাবে, মানে 198, বা x = 9 2 18 9 2 18 22। তাহলে x এর মান হচ্ছে 22 ডিগ্রি। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এর চারপাশে 10 মিটার চওড়া বলেছে একটা রাস্তা রয়েছে। ছবিটা দেখে নাও, অঙ্কটা খুব সহজ, বইয়ে যেরকম করেছো এরকম নয়, ঠিক আছে। এবার এইটা হচ্ছে 100, এটা হচ্ছে 80, রাস্তাটা বলে দিয়েছে 10 মিটার চওড়া। এবার যদি আমি একে এইভাবে ভাগ করি, দেখো অর্থাৎ এই যে ক্ষেত্রটা, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এইটা হচ্ছে 100, তাহলে এইটা কত হবে, এখানে দেখো কেবল এই অংশটা রাস্তাটা যোগ হয়েছে, তাহলে হবে 110। ঠিক অনুরূপ ভাবে এখানে যোগ করবো আমি, তাহলে দেখো এইটা হচ্ছে 80, অর্থাৎ এই অংশটা হচ্ছে 80, আর এই ক্ষেত্রে রাস্তাটা যোগ হয়েছে, মানে এই অংশটা হচ্ছে 90। ঠিক অনুরূপ ভাবে এখানে এই দিকে যেটা রয়েছে এইটা হচ্ছে দেখো 110, আর এইদিকে এইটাও হবে দেখো 90। ঠিক, তাহলে দেখো আমরা এখানে একটা এইরকম টাইপের, আমি ছবিটা একটু স্পষ্ট করে নিই। এইরকম চিত্র পেলে,
যেখানে দেখো এই আয়তক্ষেত্রটা আর এই আয়তক্ষেত্রটা একই হবে, আবার এই আয়তক্ষেত্রটা আর এই আয়তক্ষেত্রটা একই হবে। ঠিক, তাহলে আমি যদি এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল বার করি তাকে 2 দিয়ে গুণ করে দিই, আর এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল বার করি তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি রাস্তাটা ক্ষেত্রফল পেয়ে যাব। এবার এই চওড়াটা কতটা? এই চওড়াটা দেখো 10, আবার এই চওড়াটাও হচ্ছে 10। তাহলে এই এর রাস্তার ক্ষেত্রফল সরাসরি কি করে করব? 2 ইন্টু, যেহেতু দুটোই 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু এখানে এই যে দৈর্ঘ্যটা আমি বার করলাম, রাস্তার মানে যেটা দৈর্ঘ্য আছে তার সাথে রাস্তার দৈর্ঘ্যটা যোগ, মানে 110 গণিত রাস্তার দৈর্ঘ্য মানে হচ্ছে 10, এটা প্লাস প্রস্থর সাথে রাস্তার দৈর্ঘ্য যোগ মানে হচ্ছে 80 প্লাস 10 মানে 90 গণিত রাস্তার দৈর্ঘ্য, এটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু এখান থেকে পাচ্ছি 1100 প্লাস 900 বা 2 গণিত 2000 সমান 4000 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4000 বর্গ মিটার। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? ধরে নাও 5টি দ্রব্যের ক্রয় মূল্য বা সিপি হচ্ছে 5 টাকা, তাহলে 4টি দ্রব্যের ক্রয় মূল্য কত? 4 টাকা, সিম্পল। এখানে বলে দিয়েছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, এখানে কস্ট প্রাইস না সেলিং প্রাইস, তো 5টি দ্রব্যের ক্রয় মূল্য এটা হচ্ছে সিপি, এর সমান, অর্থাৎ 5 টাকা। ঠিক, তাহলে 5টা কিনছে, 4টে কিনছে 4 টাকাতে কিন্তু বিক্রি করছে 5 টাকাতে, তাহলে প্রফিট কত, লাভ কত? সরি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 1 টাকা। এবার পার্সেন্টেজ অফ প্রফিট, লাভ হচ্ছে পি বাই সিপি ইন্টু 100। পি হচ্ছে 1 টাকা, সিপি হচ্ছে 4 টাকা ইন্টু 100 মানে হচ্ছে 25%। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এটাকে বেশি বেশি বোঝার কোনো প্রয়োজন নেই, যেটুকু আমরা সিম্পল জানি তার ভিত্তিতে করবে, অঙ্কগুলো খুব সহজ হয়। আর বেশি বুঝে করতে গেলে এই অঙ্কগুলোতে ভুল তুমি করবে শিওর আমি, ঠিক আছে, বা তোমরা ম্যাক্সিমাম জন এগুলোতে ভুল করে চলে আসবে। ঠিক দেখবে ওইরকম থাকে না যে 36টি কমলা লেবু বিক্রয় করেছে, 4টির ক্ষতি করেছে, তাহলে তার ক্ষতির শতকরা হার কত, বা এরকম যে অঙ্কগুলো থাকে, বা 1 ডজন কিনে তার সেই 1 ডজনের ক্রয় মূল্যে 10টি পেন বিক্রি করলো সে, তার লাভের শতকরা হার কত, এরকম যে অঙ্কগুলো থাকে এগুলোতে সিম্পল যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে যাবে, বেশি মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই। আমি অনেক জায়গাতে দেখেছি এগুলোকে একটু বেশি মাথা খাটিয়ে অঙ্কগুলোকে করানো হয়, কোনো দরকার নেই। যেটা আমার সিম্পলি হয়ে যাবে, যেটাকে আমি সহজেই করে নিতে পারবো, সেটা আমি মাথা খাটাবো কেন, তাই না? জিনিসটাকে কঠিন করা ছাড়া আর কিছুই না। পরবর্তী রয়েছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তাহলে এখন বলছে বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে 100 বছর। তাহলে 5 বছর আগে যখনকার অনুপাত আমার দেওয়া আছে তখন বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 5 বছর আগে যদি আমি বয়সের সমষ্টি বার করি, দুজনেরই তো বয়স 5 বছর করে কমেছিল না, তখন কম ছিল, তাহলে 100 বিয়োগ 2 গুণিত 5 মানে 100 বিয়োগ 10 সমান 90 বছর। তাহলে 5 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 90। তখন আবার পিতার আর পুত্রের অনুপাত দেওয়া আছে, পিতা পুত্রের অনুপাত হচ্ছে 2:1। তাহলে পিতা কত ছিল? পিতা ছিল 2/3 গুণিত 90 মানে হচ্ছে 60 বছর, আর পুত্র ছিল এমনি করে দিলে পাচ্ছি আমি, যেটা হচ্ছে 30 বছর। এইটা কখনকার হিসাব? এটা হচ্ছে 5 বছর আগেকার, 5 বছর আগে। আমাকে চেয়েছে 10 বছর পর, তাহলে 5 বছর আগে, এটা যদি প্রেজেন্টের লাইন হয় তাহলে 5 বছর আগে যদি এটা হয়, 10 বছর পর যদি এটা হয়, তাহলে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে দেখো, 15 বছরের। তাহলে আমাকে যদি 10 বছর পরের বয়স জানতে চাই, তাহলে পিতার বয়স কত হবে? এই 5 বছর আগের বয়স তার সাথে 15 বছর যোগ, আর পুত্র কি হবে, যেটা হচ্ছে 30 তার সাথে 15 যোগ, মানে এর হচ্ছে 75 বছর, এর হচ্ছে 45 বছর। তাহলে 10 বছর পর পিতা পুত্রের বয়স কত? 75 এবং 45। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর।
এবার এগুলো কি বলতো, বইয়ে বা টাইপিং এর সময় তুমি যদি কোথাও কষা দেখতে পাও, সেই ক্ষেত্রে জিনিসটা অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ার হয় না, সেই জন্য ক্লাস করানো এবং শোনানো, শুনলে তোমাদের কাছে জিনিসটা কিভাবে কোনটা হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য বারবার বলি ক্লাসগুলোকে শোনো ভালো করে, দেখার থেকে জরুরি হচ্ছে শোনা। নেক্সট হচ্ছে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি কত টাকা লগ্নি করেছিল। দেখো, আমরা যেভাবে ব্যবসাতে টাকা লাগাবো, আমরা পাওয়া লাভকে সেইভাবেই ভাগ করব। সিম্পল মেথড, তুমি বেশি টাকা দেবে, আমি কম টাকা দেবো, অথচ আমি বেশি লাভ ভোগ করবো, তুমি থোড়ি না সহ্য করবে, করবে না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এ 7,000 টাকা দিয়েছে, কিন্তু বি কি করেছে, 5 মাস পর এসে যোগ দিয়েছে। তার মানে স্বাভাবিকভাবে যদি একই টাকা বি দিত, তাহলে বি এর লাভ কম হতো। কিন্তু যেহেতু সে 5 মাস লেটে দিয়েছে, কিন্তু এখানে দেখো বি এর লাভ বেশি, মানে 3 পেয়েছে সে, অর্থাৎ নিশ্চয়ই সে বেশি টাকা দিয়েছে, কম। এবার দেখো, ব্যবহার বার করতে হয় আমাকে এখানে, যে এর যে 7,000 টাকাটা সেটা খেটেছিল কতদিন, সারা বছর, মানে 12টি মাস। কিন্তু বি এর যে টাকাটা যেটা আমি বার করবো এক্স টাকা, সেটা খেটেছে কতদিন, 5 মাস কম, মানে 12 থেকে 5 বাদ, মানে 7 মাস। তাহলে এদের যে রেশিও বা অনুপাত, সেই অনুপাতেই তারা মূলধনের মানে লাভ্যাংশ ভাগ পেয়েছে, তাহলে সেটা হচ্ছে 2/3। এখানে 7 দিয়ে এটাকে কেটে দাও, 1000 হয়ে যাবে। এখানে 2 দিয়ে এটাকে কেটে দাও, 6 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে উপরে থাকছে 6,000, নিচের দিকে থাকছে 3, মানে 6,000কে 3 দিয়ে গুণ করলে 18,000। তাহলে এক্স হচ্ছে 18,000 টাকা, বা বি 18,000 টাকা লগ্নি করেছিল। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য। সবসময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি হবে, অর্থাৎ এস গ্রেটার দেন আর হবে। কিন্তু প্রমাণ কিভাবে করব, তার জন্য তুমি ধরে নাও যে দুটোরই, অর্থাৎ বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোরই পরিসীমা হচ্ছে 100 সেমি করে। তাহলে বর্গক্ষেত্রের বাহু হবে 4 দিয়ে ভাগ করে 25, তাহলে ক্ষেত্রফল হবে 25 স্কোয়ার, মানে হচ্ছে 625। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো অনেক বাহু আসতে পারে না, অনেক বাহু আসতে পারে। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বাহু আসতে পারে 20, 30 আসতে পারে, 10, 40 আসতে পারে, 35, 15 আসতে পারে, তাই না? আমি তুলনা এই কটা করলাম, আর বেশি না বাড়ি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এইটা যদি হতো তখন ক্ষেত্রফল কত হতো, 600। এই ক্ষেত্রে ক্ষেত্রফল হতো 400। 15কে 35 দিয়ে গুণ করলে 15, 30, 450, 525, এটা হতো 525। দেখো, কোথাও 625কে টপকাতে পারছে, পারছে না। তার মানে এইটা হচ্ছে এস, আর এইগুলো হচ্ছে আর হতে পারে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে অপশন আমার বেড়ে যাবে, তো আর হতে পারে। সব ক্ষেত্রে দেখো এস ইজ গ্রেটার দেন আর, তো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 ভাগশেষ থাকে। দেখো, এই অঙ্কটা কিভাবে করবে জানি না, কিন্তু আমি বলবো এই অঙ্কটা করার প্রয়োজনই পড়বে না যদি এখানে 5কে দেখতে পেয়ে যাও। এইখানে 5 ম্যাটার করে না, এইখানে 5 ম্যাটার করে। কোন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে আমি জানি যে একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যার ইউনিট ডিজিট হয় 5 হবে, নয় 0 হবে, জানি আমরা প্রত্যেকে। এবার বলছে যে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকছে, 3। এবার 5 দিয়ে ভাগ করে যদি 3 ভাগশেষ থাকতে হয়, তাহলে এককের অঙ্ক হয় থাকতে হবে কত, 3 থাকতে হবে, নয়তো 5 + 3 = 8 থাকতে হবে। কারণ হয় 5 + 3, নয়তো 0 + 3, মানে 3 অথবা 8 থাকতে হবে। এবার দেখো এখানে অপশনে দেখো একটাতেই শেষে ইউনিট ডিজিটে 3 আছে, 8 তো কোনোটাতে নেই। তাহলে তো বাকিগুলো থেকে তো এটা তো 5 দ্বারা বিভাজ্যই হয়ে যাবে, এটাতে 3 ভাগশেষ থাকবে না, এটাতে 3 ভাগশেষ থাকবে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 9,763 হচ্ছে সেই সংখ্যা, সরি, যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 ভাগশেষ থাকবে। নেক্সট রয়েছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। দেখো, পরীক্ষাতে এই অঙ্ক যখনই দেয় বুঝেই যাবে যে এটাকে অপশন টেস্ট করে করার জন্য দিয়েছে। তুমি মেথডিক্যালি করতে গেলে ফালতু সময় নষ্ট আর অন্য কোশ্চেন মিস করা ছাড়া কিছু হবে না, ঠিক? তো এই ক্ষেত্রে কি বলেছে, সংখ্যাটার অঙ্কদ্বয়ের যোগফল 8। দেখো, এখানে মিলাবে ফার্স্টে সেই শর্তটা, দেখতে পাবে প্রত্যেকটি সংখ্যা এখানে যেটা দেওয়া আছে তার অঙ্কগুলির যোগফল 8। এবার বলছে সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে।
এবার 18 বাদ তো আমি দেবো না, তো স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা পাচ্ছি সেটা লিখে নি না। এই ক্ষেত্রে দেখো 44ই পাবো না, তাহলে সেক্ষেত্রে তো 0 আসছে, 18 তো আসছে না। এই ক্ষেত্রে দেখো 35 আসছে, তাহলে দেখো 18 চলে এলো। তবু আমি চেক করবো, এটাকে 53 পাবো বিয়োগ, তাহলে এখানে -18 আসবে, এখানে 26 আসবে। এখান থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমি পাবো 36। তাহলে দেখো 18 এখানে এসছে একমাত্র, এখানেও 18 এসছে, কিন্তু সাইন আলাদা এসছে। এবার বলছে দেখো সংখ্যাটি থেকে 18 বাদ, তাহলে অঙ্ক পরিবর্তন করছে। সংখ্যাটি থেকে যদি 18 বাদ দিতে হয়, তাহলে সংখ্যাটি নিশ্চয়ই বড়। তা থেকে 18 বাদ দিলে তবে যে সংখ্যাটা পাচ্ছ, যেটা হচ্ছে অঙ্ক পরিবর্তন করছে। এবার এই ক্ষেত্রে দেখো তুমি 35 থেকে 18 বাদ দিলে নয়, 35 সাথে 18 যোগ করলে সংখ্যাটার অঙ্ক পাল্টাচ্ছে। তাহলে এইটা হবে না, 35টা অ্যান্সার হবে না, সংখ্যাটি হবে 53। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, √2x, √2x ইকুয়াল এর, আচ্ছা এর 5% সমান 0.01। ওকে, তাহলে একে 100% করতে গেলে কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে, তো একেও 20 দিয়ে গুণ করে দাও। তাহলে √2x সমান 20 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.20, বা 2x এটা সমান কত পাচ্ছি? 2x সমান, এটাকে যদি আমি পূর্ণ করে নিই, বা পূর্ণ মানে সরি দশমিক থেকে সংখ্যাতে করে নিতাম, তাহলে এটা 20/100 পেতাম। তাহলে 20 আর 100 এর স্কোয়ার হয়ে যেত, যদি স্কোয়ার মানে এখানে √টা তুলে দিতাম, তো তাহলে উপরে আসতো 400, আর নিচেতে 1-এর পিঠে 4টে শূন্য। এটা একটু ডিটেলসে বলে দিচ্ছি আমি, এত ডিটেলসে না করলেও চলবে। তো এখানে থেকে দেখো কি পাচ্ছি আমি, শূন্যগুলোকে কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, মানে 4/100 পেলে। তাহলে 2 দিয়ে আবার এটাকে কেটে দাও 2, তাহলে x সমান পাচ্ছ 2/100, মানে দশমিক করে দাও আবার 0.02। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি পাইপ এ এবং বি একটি জলাধার যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? তাহলে 9 মিনিটে পূর্ণ হওয়ার কথা বলেছে, আর বি পাইপকে বন্ধ করার কথা বলেছে, মানে এ পাইপ কিন্তু বন্ধ হচ্ছে না, মানে এ পাইপ 9 মিনিটই কাজ করছে। এইটা হচ্ছে মেন ধারণা, যেটাকে নিজেকে বুঝতে হবে। এবার বলছে কি যে এ ভর্তি করতে পারে 12 মিনিটে, বি ভর্তি করতে পারছে 16 মিনিটে। তাহলে মোট কাজ এলসিএম করে বার করে নেবো 48 ইউনিট। তাহলে এ প্রতি মিনিটে করছে 4 ইউনিট, বি প্রতি মিনিটে করছে 3 ইউনিট। তাহলে 9 মিনিটে যেহেতু এ কাজ করছে, তাহলে এ 9 মিনিটে করছে কত? এ 9 মিনিটে করছে কত? 9 মিনিটে করে 4 গুণিত 9 সমান 36 ইউনিট। ঠিক, তাহলে বাকি থাকছে কত পড়ে? 48 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ দেখো 4 আর 8 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কাজটাই তো বি করছে। এবার বি প্রতি মিনিটে করছে 3 ইউনিট, তাহলে 12 ইউনিট করতে সময় লাগবে কত? 12/3, মানে 4 মিনিট। তাহলে দেখো বি যদি 4 মিনিট কাজ করে, তাহলে অবশ্যই 4 মিনিট পর বি কে বন্ধ করে দিতে হবে, নাহলে তো বেশি কাজ করতে হবে, সময় কম নিয়ে নেবে। 9 মিনিট তো হবে না, লাগবেই না। তাহলে বি কে 4 মিনিট পর বন্ধ করে দিতে হবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019 এর ম্যাথ ক্লাস বা ম্যাথ প্রশ্নগুলি। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি পেরে থাকো, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সমস্যা থাকলে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছে, নতুন যারা রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যতে এরকম ক্লাসগুলি তোমরা সকলের আগে দেখতে পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।